1985 সালের গোড়ার দিকের ঘটনা। রাজীব গান্ধী সেই সময় সদ্য প্রধানমন্ত্রী হয়েছেন। তার ক্যাবিনেটে অর্থমন্ত্রীর দায়িত্বে শপথ নিয়েছিলেন বিশ্বনাথ প্রতাপ সিং, ইন শর্ট ভিপি সিং। গোটা দেশ জুড়ে তখন একটা টালমাটাল পরিস্থিতি। আর ঠিক এই সময় 72 বছরের এক প্রৌঢ় এসে পৌঁছালেন দিল্লির এক নামকরা ঘড়ির দোকানে। লোকটির পরনে কেতাদুরস্ত পোশাক এবং কথাবার্তায় মুন্সিয়ানা ছিল দেখার মতো। দোকানে ঢুকেই নিজের আইডি কার্ড দেখালেন ভদ্রলোক। চৌকাঠে দাঁড়িয়ে থাকা দারোয়ান দেখলেন আইডেন্টিটি কার্ডে লেখা রয়েছে DN তিওয়ারি, পার্সোনাল সেক্রেটারি অফ ভিপি সিং। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পার্সোনাল সেক্রেটারি এসছেন নিজে দেখা করতে। নিশ্চয়ই কোনো গুরুতর ব্যাপার হবে, তাই বেশি দেরি না করে দারোয়ান সাহেব তিওয়ারি মহাশয়কে মালিকের কেবিন অবধি পৌঁছে দিলেন। তিওয়ারি সাহেব দোকানের মালিককে নিজের পরিচয় জানালেন। আগামী কয়েকদিনের মধ্যেই কিছু ফরেন ডেলিগেট আসছে ইন্ডিয়া ট্যুরে। সেই ফরেন ডেলিগেটদের উপহার দেওয়ার জন্য 90টি মূল্যবান ঘড়ি প্রয়োজন। ঘড়ির দোকানের মালিক সুরেন্দ্র শর্মা একজন বিচক্ষণ ব্যবসায়ী। এতগুলো ঘড়ির অর্ডার পেয়ে তিনি বললেন একদিনে ডেলিভারি দেওয়া সম্ভব নয়, তাই তিনি 2 মাস সময় চেয়ে নিলেন। তিওয়ারি সাহেবও কেবিন ছেড়ে বেরোনোর আগে বলে দিলেন এই পুরো অর্ডারটা যেহেতু ভারত সরকারের, তাই ক্যাশে কিছুই ডিল হবে না। অর্থের সমস্ত লেনদেন হবে ব্যাংক ড্রাফটের মাধ্যমে। আর এই পুরো অর্ডারটা ডেলিভারি করতে হবে দিল্লির নর্থ ব্লকে। দোকানের মালিক সুরেন্দ্র শর্মার কপালের ভাঁজ ধীরে ধীরে মিলিয়ে গেল। তিনি ভাবলেন সরকারি কাজ বলে কথা, আর সবকিছুই সঠিক নিয়মেই ঘটছে। এমনকি মালের আদান প্রদানও নর্থ ব্লকেই হবে। কিন্তু সুরেন্দ্র শর্মা তখনও টের পাননি তিনি যার সঙ্গে কিছুক্ষণ আগে মিটিং করলেন তিনি আর কেউ নন, শতাব্দীর সব থেকে বড় ঠকবাজ মিস্টার নটবর লাল। তিনি তার জীবদ্দশায় 3 বার তাজমহল বিক্রি করে ফেলেছিলেন। শুধু তাই নয়, লালকেল্লা থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবন সবকিছু বিক্রি করে দিয়েছিলেন এই মহান ঠকবাজ। নমস্কার, আমি অপূর্ব। আর আজকের এই ভিডিওতে আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি শুধুমাত্র মানুষ ঠকাননি, মানুষ ঠকিয়ে রীতিমতো ইতিহাস গড়ে ফেলেছিলেন। অমিতাভ বচ্চন থেকে শুরু করে সাইফ আলী খান, ইমরান হাশমি, বলিউডের তাবড় তাবড় অভিনেতারা এই নটবর লালের চরিত্রে অভিনয় করে ফেলেছেন। দীর্ঘ 50 বছর ধরে সারা ভারতের পুলিশকে নাকানি চোবানি খাইয়ে এই নটবর লাল হঠাৎই একদিন চিরদিনের জন্য উধাও হয়ে গেলেন। কিন্তু কিভাবে, সেই সমস্ত গল্পটাই বলবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন একদম প্রথম থেকে শুরু করা যাক। সালটা 1912। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে বিহারের সিভান জেলার একটা ছোট্ট গ্রামে জন্ম হয়েছিল নটবর লালের। তার আসল নাম হলো মিথিলেশ কুমার শ্রীবাস্তব। মিথিলেশের বাবা ছিলেন বিহারের একটা রেল স্টেশনের স্টেশন মাস্টার। ছোটবেলা থেকেই মিথিলেশ ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং শান্ত স্বভাবের ছেলে। তার বয়সী আর 5 জন সাধারণ ছেলের থেকে অনেক বেশি পর্যবেক্ষণ ক্ষমতা ছিল এই ছেলেটার। মিথিলেশ পড়াশোনায় বেশ মেধাবী ছাত্র ছিল। স্কুলের শিক্ষক থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সকলের কাছেই মিথিলেশ বেশ জনপ্রিয় ছিল। গ্রামের লোকেরা বলতো ছেলেটার মাথা অন্যরকম কাজ করে। কিন্তু কথায় আছে, বুদ্ধি যখন সঠিক কাজের পরিবর্তে কোনো খারাপ কাজে ব্যবহৃত হয় তখনই জন্ম নেয় একজন ক্রিমিনাল। মিথিলেশের ক্ষেত্রেও ঘটেছিল এই একই জিনিস। তখন মিথিলেশের বয়স মাত্র 14-15 হবে। স্কুলে যাওয়ার পথে গ্রামেরই এক প্রতিবেশীর সাথে তার দেখা হয়ে যায়। সেই ব্যক্তি মিথিলেশের হাতে একটা ব্যাংক ড্রাফট ধরিয়ে দিয়ে বলেন স্কুলে যাওয়ার পথে মিথিলেশ যেন সেই ড্রাফটটা ব্যাংকে জমা দিয়ে যায়। ব্যাংকের ড্রাফটটা জমা দেওয়ার জন্য যখন মিথিলেশ ব্যাংকে পৌঁছায় তখন সে জানতে পারে চেকবুকের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায়। শুধু যে ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হবে চেকবুকে সেই ব্যক্তির সই থাকতে হবে। আর এরপরেই একটা কূট বুদ্ধি খেলে যায় মিথিলেশের মাথায়। সে বাড়ি ফিরে এসে আবার ওই ব্যক্তির সাথে দেখা করে। সে কথায় কথায় ওই ব্যক্তিকে জিজ্ঞেস করে তার কাছে কোনো চেকবুক আছে কিনা। এবং যখন মিথিলেশ জানতে পারে যে ওই ব্যক্তির কাছে চেকবুক আছে তখন সে সেই চেকবুকটা দেখার বায়না করে, কারণ সেই সময় চেকবুক সবার কাছে থাকতো না। তো গ্রামের লোকেরা বরাবরই সাদাসিধে, তাই তিনি মিথিলেশকে বাড়িতে ডেকে ওই চেক বইটা দেখান। মিথিলেশের পর্যবেক্ষণ ক্ষমতা যে কিরকম সেটা তো আগেই বলেছি। তো মিথিলেশ ওই প্রতিবেশীর আড়ালে ওই চেকবুক থেকে একটা পাতা ছিঁড়ে নেয় এবং বাড়ি ফিরে এসে মিথিলেশ
গ্রামের ওই ব্যক্তির সই নকল করা শুরু করে এবং বারবার প্র্যাকটিস করতে করতে একসময় ওই ব্যক্তির সই হুবহু নকল করতে সক্ষম হয়ে যায় মিথিলেশ। তারপর সে চেকবুকটায় সই করে পৌঁছে যায় ব্যাংকে এবং ব্যাংকের ক্যাশিয়ার সেই সই যাচাই করে 1000 টাকা ধরিয়ে দেয় মিথিলেশের হাতে। অপরাধের দুনিয়ায় এই ছিল মিথিলেশের প্রথম পদক্ষেপ। এরপর বেশ কয়েকবার মিথিলেশ ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছিল, কিন্তু এই কথা জানাজানি হতেই গল্পের মোড় ঘুরে যায়। এক ঝটকায় উলটপালট হয়ে যায় মিথিলেশের গোটা জীবন। মিথিলেশ বুঝতে পেরেছিল এবার বাড়ি গেলে তাকে নানান রকম জেরার সম্মুখীন হতে হবে, তাই সে আর বাড়ি ফেরে না। কোনো কথা না ভেবে সে পাড়ি দেয় কলকাতা। আর এই কলকাতার ফুটপাতে এসেই জন্ম নিয়েছিল পৃথিবী কাঁপানো ঠকবাজ নটবর লাল। কলকাতা এসে মিথিলেশ নানান ধরনের কাজ করতে শুরু করে, কখনো শেয়ার ব্রোকার তো কখনো কাপড়ের ব্যবসা, কিন্তু কোনো কাজেই তার বেশি দিন মন বসেনি। সে বুঝে গেছিল তার আসল প্রতিভা অন্য জায়গায়। এরপর সে তৈরি করতে শুরু করলো নকল পরিচয়পত্র, জালি ভোটার কার্ড থেকে শুরু করে রেশন কার্ড, সবকিছুই তৈরি করতে শুরু করে মিথিলেশ। আর এই কাজের মাধ্যমে বহু মানুষের সাথে আলাপ হতে শুরু করে তারা কেউ কেউ বড় ব্যবসায়ী, কেউ কেউ সরকারি অফিসার, আবার কেউ কেউ শিল্পপতি। এদের কারো কাছে টাকার কোনো অভাব ছিল না, কিন্তু এদের বেশিরভাগ টাকাই ছিল ব্ল্যাক মানি। আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছিল মিথিলেশ। নিজের জন্য তৈরি করলো হরেক রকমের পরিচয়পত্র। তার এক একটা আইডেন্টিটি কার্ডে এক একটা নতুন নাম। কোনো কোনো ডকুমেন্টে মিথিলেশ বড় অফিসার, তো কোথাও বিজনেসম্যান। এবং এই সমস্ত ডকুমেন্ট তৈরি হয়ে যাওয়ার পর তারপর সে শুরু করলো তার আসল খেলা। বিভিন্ন শহরে গিয়ে সেখানকার বড় লোকদের সঙ্গে আলাপ জমাতো সে। মিথিলেশ ভালো কথা বলতে পারত, হিন্দি এবং ইংরেজি সহ বিভিন্ন ভাষায় কথা বলতে পারত সে। আর তার এই কথা বলার দক্ষতা দেখে বড় লোকেরা সহজেই বিশ্বাস করে ফেলত মিথিলেশকে। আর সেই বিশ্বাসের সুযোগ নিয়েই তাদের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত মিথিলেশ। যখন সবাই বুঝতে পারত যে তারা প্রতারণার শিকার হয়েছে, ততদিনে পাখি উড়ে গেছে অন্য কোনো শহরে। আর যাদের থেকে মিথিলেশ টাকা নিত, যেহেতু তাদের বেশিরভাগটাই ছিল ব্ল্যাক মানি, তাই তারাও পুলিশে রিপোর্ট করার সাহস পেত না। লোকমুখে শোনা যায় শুধু আনকরা বড় লোকরাই নয়, দেশের বড় বড় নামজাদা শিল্পপতি পরিবার যেমন টাটা, বিড়লা, এমনকি ধীরুভাই আম্বানির থেকেও দাতব্য চিকিৎসালয়ের নাম করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল এই মিথিলেশ শ্রীবাস্তব। ভারতের ইতিহাসে যত ধরনের ঠগ বা জোচ্চুরির কেস রয়েছে, তার মধ্যে সব থেকে অন্যতম হলো তাজমহল বিক্রি। মিথিলেশ শ্রীবাস্তব তার জীবদ্দশায় 3 বার এই তাজমহলকে বিক্রি করে দিয়েছিল। ভাবতে পারছেন, একবার দুবার নয়, 3 বার। আর এই তাজমহল বিক্রি করেছিল কোনো অশিক্ষিত বড় লোককে, তো কখনো কোনো ফরেন ট্যুরিস্টকে। ঘটনাটা কি ঘটেছিল একবার বলি। সালটা 1963। একবার এক ব্রিটিশ দম্পতি ভারতে ঘুরতে এসেছিলেন। মিথিলেশ তখন আগ্রাতে নিজের পরবর্তী শিকার খুঁজছে। সে তখন আগ্রার গাইড সেজে বিভিন্ন মানুষের সাথে মেলামেশা করছে। এরকমই একদিন তাজমহল চত্বরে ওই ব্রিটিশ দম্পতির সাথে দেখা হয় মিথিলেশের। মিথিলেশ জানায় সে ভারত সরকারের একটি উঁচু পোস্টে চাকরি করে। লোকাল নেতা থেকে শুরু করে বড় বড় মন্ত্রী এবং আমলাদের সঙ্গে তার ওঠা বসা। এবং কথায় কথায় মিথিলেশ সেই ব্রিটিশ দম্পতিকে জানায় তাজমহল বিক্রি করা হচ্ছে, তবে নানান জটিল সমস্যা থাকার কারণে সরকারি তরফ থেকে সমস্ত ব্যাপারটা গোপন রাখা হয়েছে। এরপর ওই ব্রিটিশ দম্পতি জানতে চায় যে তাজমহলের দাম কত। মিথিলেশ তখন তাদেরকে কয়েক কোটি টাকার গল্প শোনায় এবং খুব আশ্চর্যজনকভাবে সেই ব্রিটিশ দম্পতি তাতেও রাজি হয়ে যায়। এরপর শুরু হয় নকল কাগজপত্র তৈরি করা। শুনলে অবাক হবেন, একটা কাগজে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের সইও নকল করে দেখিয়েছিল ওই ব্রিটিশ দম্পতিকে। দেশের প্রেসিডেন্ট যখন তাজমহল বিক্রির উপর সিলমোহর লাগিয়ে দিয়েছেন, তখন আর ভেবে কি লাভ। ওই ব্রিটিশ দম্পতি মিথিলেশকে টাকা হ্যান্ডওভার করে দেয়, আর টাকা পাওয়ার সঙ্গে সঙ্গেই মিথিলেশ হাওয়া। তারপর ওই ব্রিটিশ দম্পতি যখন এই সমস্ত কাগজপত্র নিয়ে তাজমহল অকুপাই করতে গেল, তখন সেখানকার সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সমস্ত লোকাল থানার অফিসাররা হো হো করে হাসতে শুরু করে। এই ঘটনাটা বলতে গিয়ে আমার নিজেরই হাসি পেয়ে যাচ্ছে। যাই হোক, তো এই একই পদ্ধতি ব্যবহার করে লালকেল্লা থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবন, এমনকি ভারতের সংসদ ভবনও বিক্রি করে দিয়েছিল এই মিথিলেশ শ্রীবাস্তব। মিথিলেশ উর্ফে এই নটবর লালের বিরুদ্ধে ভারতের বিভিন্ন রাজ্যে প্রায় 100টারও বেশি মামলা হয়েছিল।
শুধুমাত্র বিহারেই 14টা জালিয়াতির মামলায় তার 113 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা হয়েছিল। কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। তাকে গ্রেফতার করা হলেও বেশি দিন ধরে তাকে জেলে রাখা যেত না। সালটা 1957। সেই সময় একবার ধরা পড়েছিল এই মিথিলেশ। তারপর মাত্র কয়েকদিন জেলের মধ্যে থেকেই সেখানকার আটঘাট বুঝে গেছিল সে। সেই সময় কোনোভাবে পুলিশের একটা ইউনিফর্ম জোগাড় করে ফেলে মিথিলেশ। তারপর জেলের গার্ডদেরকে ঘুষ দেওয়ার অভিনয় করে একটা স্যুটকেস দেখায়। গার্ডরা ভাবে মিথিলেশ তাদেরকে স্যুটকেস ভর্তি টাকা দিচ্ছে। ডিউটিরত গার্ডরা টাকা ভর্তি স্যুটকেস পেয়ে মিথিলেশের জন্য জেলের তালা খুলে দেয়। তারপর পুলিশ অফিসারের ওই ড্রেসটা পরে মিথিলেশ জেলের মেন গেট দিয়ে হেঁটে বেরিয়ে যায়। বাইরে ডিউটিতে থাকা গার্ডরা মিথিলেশকে ইউনিফর্ম পরে বেরাতে দেখে সেলুটও করেছিল। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে, মিথিলেশ যখন জেল থেকে পালিয়েছিল, যারা তাকে পালাতে সাহায্য করেছিল, তারা যখন মিথিলেশের দেওয়া সেই স্যুটকেস খুলল, তখন তাদেরও মাথায় হাত। স্যুটকেসে কয়েক কেজি পুরনো খবরের কাগজ ছাড়া আর কিছুই নেই। এবং এইভাবে সব মিলে প্রায় 9 থেকে 10 বার নটবরলাল পুলিশের হাতে ধরা পড়েছিল। কিন্তু প্রত্যেকবারই পুলিশের চোখকে ফাঁকি দিয়ে তাদেরকে বোকা বানিয়ে পালিয়ে গিয়েছিল মিথিলেশ শ্রীবাস্তব। মোটামুটি সব ক্রিমিনালদেরই একটা প্যাটার্ন থাকে, মিথিলেশের মধ্যেও একটা প্যাটার্ন ছিল। অদ্ভুতভাবে গ্রামের সাধারণ গরিব মানুষ কিন্তু কোনোদিনই নটবরলালকে ভয় পেত না। মিথিলেশ সারা জীবনে তাদের কোনো ক্ষতি করেনি, বরং অনেক গরিব মানুষ তাকে ভালোবাসত। শোনা যায় সে লোক ঠকিয়ে যা আয় করত তার অনেকটা টাকা খরচ করত গ্রামের গরিব মানুষদের জন্য। কোনো উৎসব বা অনুষ্ঠানে হঠাৎ করেই গ্রামে প্রকট হতো সে, এবং লোকেদের টাকা দিয়ে আবার উধাও হয়ে যেত। এবং এই কারণে অনেকের কাছেই নটবরলাল ছিল রবিনহুড। কিন্তু ক্রাইম তো ক্রাইমই হয়, আর ক্রিমিনালদের একমাত্র জায়গা হচ্ছে জেলখানা। কোনো ক্রাইমেরই কোনো জাস্টিফিকেশন হতে পারে না। কথায় আছে, সব ক্রিমিনালদেরই একটা শেষ দিন থাকে, আর সেই শেষ দিনের খতিয়ান লেখে পুলিশ। মিথিলেশ শ্রীবাস্তব তার ব্যতিক্রম নন। ভিডিও শুরুতেই বলেছিলাম, দিল্লির এক ঘড়ি ব্যবসায়ীকে মিথিলেশ 90টা ঘড়ির অর্ডার দিয়েছিল। সেই 90টা ঘড়ি ডেলিভারি করার কথা ছিল দিল্লির নর্থ ব্লকে। দোকানের মালিক সুরেন্দ্র শর্মা নির্দিষ্ট দিনে দিল্লির নর্থ ব্লকে উপস্থিত হন, এবং সেখান থেকে বেরিয়ে আসে মিথিলেশ। তারপর সুরেন্দ্র শর্মাকে একটা 50,000 টাকার ড্রাফট দিয়ে ঘড়িগুলো নিয়ে চলে যায়। এবং এরপর সুরেন্দ্র শর্মা যখন সেই ড্রাফট নিয়ে ব্যাংকে যায়, তখন তিনি বুঝতে পারেন তিনি ঠকে গেছেন। এবং এই একই প্যাটার্নে এক জুয়েলারি মালিকের প্রায় 82,000 টাকার গয়না গায়েব করে দিয়েছিল এই নটবরলাল। এরপর বারাণসী এবং এলাহাবাদেরও দুজন ঘড়ি ব্যবসায়ীর কাছ থেকে প্রায় কয়েক হাজার টাকার মাল নিয়ে চম্পট দিয়েছিল মিথিলেশ, সেই একই প্যাটার্নে। কিন্তু বারবার প্যাটার্ন সেম থাকলে চোরকে ধরা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এরপর নর্থ ইন্ডিয়ার সবকটা স্টেটের পুলিশ অ্যাকশনে নামে, সমস্ত ব্যবসায়ীদের অ্যালার্ট করে দেওয়া হয়। কিন্তু মিথিলেশ তাতেও থেমে থাকে না। সে পৌঁছে যায় গোরখপুর। সেখানে একটা ঘড়ি ব্যবসায়ীকে জানায় সে একজন ব্যারিস্টারের সেক্রেটারি। ব্যারিস্টার সাহেব তার এমপ্লয়ীদের জন্য কয়েকটা ঘড়ি কিনতে চান। এবং এই কথাটা শোনা মাত্রই গল্পটা চেনা চেনা লাগে গোরখপুরের ওই ঘড়ি ব্যবসায়ীর। সে সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করে দেয়। কয়েকদিনের মধ্যেই মাল ডেলিভারি নিতে এসে পুলিশের জালে আটকা পড়ে যায় মিথিলেশ শ্রীবাস্তব। এরপর তার ঠাঁই হয় কানপুরের জেলে। তবে গল্পটা কিন্তু এখানেই শেষ হয়নি। সাল 1996। তখন নটবরলালের বয়স প্রায় 84 বছর। বয়সের ভারে লোকটা রীতিমতো অসুস্থ, হুইল চেয়ার ছাড়া রীতিমতো চলাফেরাও করতে পারেন না। আদালতের নির্দেশে তাকে কানপুর জেল থেকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তারিখটা ছিল 24 জুন 1996। দিল্লির রেল স্টেশনে কয়েক মুহূর্তের জন্য চা জল খাবার খেতে ব্যস্ত হয়েছিল পুলিশের টিম। আর সেই ফাঁকেই মিথিলেশ শ্রীবাস্তব আবার ভ্যানিশ। আর এবারে সে এমন ভ্যানিশ হলো যে এরপর আর তার কোনো খোঁজই পাওয়া গেল না। অনেকেই মনে করেন 1996 সালেই তার মৃত্যু হয়েছিল। তবে মিথিলেশের আইনজীবী দাবি করেন মিথিলেশ 2009 সালের 25 জুলাই পর্যন্ত বেঁচে ছিল। তবে তার মৃত্যু আজও একটা রহস্য। মানুষকে ঠকানো যদি একটা আর্ট হয়ে থাকে, তাহলে মিথিলেশ সত্যি একজন প্রকৃত আর্টিস্ট। নিজের শেষ বেলাতে এসেও প্রকাশ্য দিবালোকে সবার চোখের সামনে থেকে উবে গেলেন, অথচ কেউ তাকে ধরতে পারল না। যাই হোক, এই ছিল শতাব্দীর সব থেকে বড় ঠকবাজ নটবরলালের গল্প।
ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, এবং এই রকম আরও ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। টাটা, গুড বাই, লাভ ইউ।